আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবারও এক্সিসের পর্দায় আলোচনা করার জন্য চলে আসলাম। আমি ডাক্তার মোহাম্মদ আবুল হাসানাত, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, গাজী মেডিকেল কলেজ, খুলনা। তো যাই হোক, আজকে আমি রেসপিরেটরি সিস্টেমের শুরুর যে অংশটা, একেবারে ইন্ট্রোডাক্টরি বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলবো। এর আগেও আমি সবসময় চেষ্টা করি যে কোনো কার্ডের বা সিস্টেমের শুরুতে ইন্ট্রোডাকশনটা একটু আমি হাইলাইট করি, কারণ এই ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারের উপরে নির্ভর করে আসলে বাকি চ্যাপ্টারটা আপনি কতটা ভালোভাবে পড়তে পারবেন। তো ইন্ট্রোডাকশন যদি ভালো একটা ওরিয়েন্টেশন থাকে যে কোনো সিস্টেমের শুরুতে, দেখবেন যে বাকি পড়াগুলো বুঝতে খুবই সুবিধা হবে। তো ঠিক আছে, আজকে রেসপিরেটরি ফিজিওলজি আমি আমার যে সেশন সেটার আলোচনা শুরু করছি। তো প্রথমে আমি যেটা বলতে চাই যে ব্রিদিং বা রেসপিরেশন, ইট ইজ এসেনশিয়াল টু লাইফ। ওকে, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একটা বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে যখন সাডেন ইনরাশ অফ ব্লাড সেটস অফ এ সিরিজ অফ ইভেন্টস, লাংসে ঢোকার পরে একটা সিরিজ অফ ইভেন্টস কিন্তু শুরু হচ্ছে, এবং যেটার কারণে কিন্তু ইন্টারভিউ লাইফে যে রেসপিরেশনটা এতদিন প্লাসেন্টাল সাপোর্ট ছিল, আমরা বলি যে আইসিইউ সাপোর্ট। অসুস্থ অবস্থায় যেমন আমাদের লাংসের ডিসফাংশনে আইসিইউ সাপোর্ট লাগে, তো ইন্টারভিউ লাইফে তখন কিন্তু আমাদের লাংটা কি নন ফাংশনাল থাকে। আপনারা নিশ্চয়ই পড়েছেন যে প্লাসেন্টা কিন্তু এই ফিটাল লাং হিসেবে কাজ করে, তো এই কাজটা তখন প্লাসেন্টা করে দেয়। ওকে, কিন্তু জন্মগ্রহণ করার সাথে সাথে কিন্তু আলটিমেটলি এই যে একটা ডিপেন্ডেন্ট লাইফ, হ্যাঁ, যেটা প্লাসেন্টার উপরে ডিপেন্ডেন্ট ছিল, এইটা কিন্তু আর ডিপেন্ডেন্ট থাকছে না, একটা ইন্ডিপেন্ডেন্ট ব্রিদিং সিস্টেম কিন্তু ডেভেলপ করছে। ওকে, তো সেই জিনিসটাই আমি একটু বোঝানোর চেষ্টা করেছি। এরপরে যেটা বলতে চাই যে সেটা হচ্ছে রেসপিরেশন বলতে যে শুধুমাত্র আমরা দুইটা লাংই একমাত্র রেসপিরেশনের কাজে লাগছে, ব্যাপারটা সেরকম না। ফুল প্রসেসটাতে আরো বিভিন্ন স্ট্রাকচার ইনভলভ, যেগুলো আমরা যত আমরা অ্যাডভান্স করব তত আপনারা আরো বুঝতে পারবেন। যে অনেকে মনে হইতে পারে রেসপিরেশন মানেই হচ্ছে লাং, হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে অনেক কিছু স্ট্রাকচার জড়িত। যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে রেসপিরেটরি মাসেল গুলো যদি কাজ না করে, হ্যাঁ, রেসপিরেটরি মাসেল, এবং আমাদের যদি এয়ার টাইট চেস্টল যদি আমরা তৈরি না করতে পারি, যে কারণে আমাদের বাতাসটা ইনহেল করার জন্য কিন্তু একটা নেগেটিভ প্রেসার তৈরি করতে হবে, হ্যাঁ, যেটা না হলে কিন্তু আমরা ইন্সপিরেশন হবে না। যেটা যখন মেকানিজম পড়াবো তখন আরো ভালো বুঝতে পারবেন, আলটিমেটলি লাংটা কিন্তু ফাংশনাল হবে না। তো এই বিষয়গুলো এছাড়া যদি আমরা চিন্তা করেন যে শুধু এয়ার ভেন্টিলেশন আছে, কিন্তু সেখানে যদি ভেন্টিলেশনের সাথে পারফিউশনটা ম্যাচিং না হয়, অর্থাৎ পারফিউশন বলতে আমি বুঝতে চাচ্ছি যে সেখানকার যে ব্লাড ফ্লো, আলটিমেটলি ব্লাডটাকে অক্সিজেনেশন করতে হবে, তো এই ম্যাচিংটাও কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ পালমোনারি সার্কুলেশনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ফর এফিসিয়েন্ট গ্যাস এক্সচেঞ্জ। তো যাই হোক, এই সমস্ত জিনিস নিয়ে, এগুলো ইন্ট্রোডাক্টরি, আমি জাস্ট বোঝানোর জন্য, সিস্টেমের ভিতরে ঢোকার জন্য এই কথাগুলো বলছি। এবং আলটিমেটলি আমাদের ধরেন যে রেসপিরেটরি সিস্টেমের যদি ভেরি বেসিক পারপাসটা কি, ভেরি বেসিক পারপাস বা ফাংশন যদি আমরা বলি, কথা হচ্ছে আমাদের বডির বডির সেল গুলাতে তাদেরকে অক্সিজেন সাপ্লাই দিতে হবে, এবার টিস্যুতে অক্সিজেন সাপ্লাই দিতে হবে, কেন? ফর দা মেটাবলিক নিডস। এবং এই অ্যাজ এ কনসিকুয়েন্সেস অফ মেটাবলিজম, যে কার্বন ডাই অক্সাইড প্রডিউস হচ্ছে, এই এক্সেস কার্বন ডাই অক্সাইডটা কিন্তু বডি থেকে এলিমিনেট করতে হবে। এবং এই দুইটা বেসিক কাজ করার জন্য যা যা প্রক্রিয়া, যে একটা জটিল প্রক্রিয়া, সেটাই হচ্ছে রেসপিরেশন। ওকে, তো এখন দেখেন যে রেসপিরেশন এট এ গ্লান্স, আমি আশা করি আমার স্লাইডটা ডান পাশের ছবিটা দেখা যাচ্ছে। ওকে, খেয়াল করেন, অ্যাট এ গ্লান্স আমরা রেসপিরেটরি সিস্টেম থেকে যে জিনিসগুলো পড়াশোনা করব সেটারই একটা অ্যাট এ গ্লান্স একটা চিত্র দেওয়ার চেষ্টা করেছি। দেখেন লাংয়ে কি হচ্ছে। লাংয়ের কাজটা হচ্ছে প্রথমেই যেটা হচ্ছে এক্সচেঞ্জ অফ এয়ার বিটুইন দ্য এনভায়রনমেন্ট এন্ড দ্য লাং, এটাকে বলা হচ্ছে ভেন্টিলেশন। যেমন ধরেন আপনার ঘরের যদি বলা হয় আপনার ঘরের ভেন্টিলেশনের ব্যবস্থা কি আছে, আপনার জানালা আছে, হ্যাঁ, ভেন্টিলেটর আছে, সেখানে কাজ কি?
ঘরের ভিতরে যেন আলো বাতাসটা যাতায়াত করতে পারে। তো এই যে এনভায়রনমেন্ট থেকে লাঙের ভিতরে বাতাস যাচ্ছে, এয়ারটা এনভায়রনমেন্টাল এয়ারটা যাচ্ছে, আবার যে এয়ার এক্সপায়ার্ড হচ্ছে, এই যে যাতায়াত বা এক্সচেঞ্জ অফ এয়ার বিটুইন দা লাং এন্ড অ্যাটমসফিয়ারিক এয়ার, এটাই হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন। ওকে, দেন এরপরে যে কাজটা সেটা হচ্ছে এই লাং এবং আমাদের যে ব্লাড, হ্যাঁ, পালমোনারি যে ক্যাপিলারি ব্লাড, এর ভিতরে কি হবে, গ্যাসটা এক্সচেঞ্জ হবে, যেটা হচ্ছে ডিফিউশনের মাধ্যমে। দেখেন এখানে খেয়াল করেন, লাং থেকে অক্সিজেনটা ছবিতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ব্লাডটা অক্সিজেনেশন হচ্ছে এবং ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু লাংয়ের মাধ্যমে এটা এলিমিনেশন হচ্ছে। তো রেসপিরেশনের সেকেন্ড স্টেপ হচ্ছে কিন্তু ডিফিউশন অফ অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড between alveoli and blood in the pulmonary capillary. ওকে, এরপরে কি হলো, এরপরে যেটা হচ্ছে এই গ্যাসগুলো ব্লাডে ট্রান্সপোর্ট হবে কিভাবে, ট্রান্সপোর্টেশনটা হবে, অক্সিজেনের ট্রান্সপোর্টেশনটা হবে লাং টু দ্য টিস্যু, এবং টিস্যুতে যে কার্বন ডাই মেটাবলিজমের যে কনসিকুয়েন্স হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু ব্লাডের মাধ্যমে আলটিমেটলি টিস্যু টু দা লাং এই ডিরেকশনে ট্রান্সপোর্ট হবে। তাহলে আমরা 3 নম্বর স্টেপ বলতে পারি যে 3 নম্বর কাজটা হচ্ছে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড ইন দা ব্লাড। এবং ফাইনালি দেখেন যে ফাইনালি এই ব্লাড থেকে অক্সিজেনটা ডিফিউশনের মাধ্যমে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এবং সেখান থেকে সেলের ভিতরে বা টিস্যুতে এটা প্রবেশ করতেছে। আবার টিস্যুতে বা সেলের ভিতরে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হয়েছিল সেটা অ্যাক্রস দ্য সেল মেমব্রেন কিন্তু এটা ডিফিউজ আউট হচ্ছে, আউট হয়ে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আলটিমেটলি ব্লাডে ঢুকে তারপরে এটা ট্রান্সপোর্টে লাং দিয়ে চলে যাবে। সো এখানে ফাইনালি যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই লাংয়ে এবং পালমোনারি ক্যাপিলারির ভিতরে যেমন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ হয়েছিল, সিমিলারলি সেলুলার লেভেলে গিয়ে অ্যাক্রস দ্য সেল মেমব্রেনও কিন্তু এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডটা ট্রান্সপোর্ট হচ্ছে, সেখানে অক্সিজেনটা সেলের ভিতরে ঢুকতেছে এবং কার্বন ডাইঅক্সাইড ইজ গেটিং আউট অফ দ্য সেল। সো অ্যাক্রস দ্য সেল মেমব্রেন এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ অর্থাৎ সেল এন্ড দেয়ার সারাউন্ডিং যে ফ্লুইড মিডিয়াম, এইখানে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হচ্ছে এটাকে বলা হয় সেলুলার রেসপিরেশন বা ইন্টারনাল respiration বলে। সেটাই আমি দেখেন 4 নম্বর স্টেপটা দেখাইছি, গ্যাস এক্সচেঞ্জ বিটুইন সেলস এন্ড देयर সারাউন্ডিং ফ্লুইড মিডিয়াম। তাহলে আমরা রেসপিরেটরি সিস্টেমে কিন্তু আলটিমেটলি এই জিনিসগুলো নিয়েই পড়াশোনা করব। আমরা প্রথমে যেটা বলেছি যে ভেন্টিলেশন, ইনফ্লো এন্ড আউটফ্লো হচ্ছে আউটফ্লো অফ এয়ার বিটুইন দ্য অ্যাটমসফিয়ার এন্ড লাং, এই ভেন্টিলেটরি মেকানিজম নিয়ে আমরা কথা বলবো, মেকানিক্স অফ রেসপিরেশন। দেন আমাদের একটা বড় আলোচনার বিষয় থাকবে যে হাউ দিস অক্সিজেন and carbon dioxide are diffused across the biological membrane, যেখানে একটা এক্সচেঞ্জ হচ্ছে আপনার across the respiratory membrane অর্থাৎ between the lung alveoli and the pulmonary capillary. ওকে, সো এই রেসপিরেটরি মেমব্রেনের ডিটেইল আমাদের একটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার এবং সেখানকার ডিফিউশন ফ্যাক্টর গুলি নিয়ে আলোচনা করব। দেন আমাদের মেজর একটা আলোচনার বিষয় থাকবে হাউ দিস গ্যাসেস আর ট্রান্সপোর্টেড ইন দ্য ব্লাড, ব্লাডে এই গ্যাসগুলো কি কি ফর্মে বা কি মেকানিজমে ট্রান্সপোর্ট হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং ফাইনালি যে অল দিস রেসপিরেশনটা বিভিন্ন সিচুয়েশনে যে অ্যাডজাস্টমেন্ট হয়, অর্থাৎ সেখানে একটা রেগুলেটরি সিস্টেম আছে, সেটা একটু পরেই আমি দেখাবো। তো এই জিনিসগুলো হেডিং এ আন্ডারে কিন্তু আমাদের, যদি আমরা এই জিনিসগুলো পড়াশোনা করি বা কিছুটা অল্প বিস্তর জানি, তাহলে আমরা বলতে পারবো যে না, রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে আমাদের কিছু পড়াশোনা হয়েছে। তো যাই হোক, these are the major 4 steps of respiration. অনেক সময় পরীক্ষাতে আপনাকে ভাইভাতে আপনাকে সরাসরি প্রশ্ন করা হতে পারে, what are the major pulmonary functional events? What are the major pulmonary functional events? উত্তরটা অলরেডি আপনারা পেয়ে গেছেন। 1 নম্বরে আমাদেরকে বলতে হবে pulmonary ventilation. This is the first step, the first event. হ্যাঁ, the inflow and outflow of air between the atmosphere and alveoli. Then the second step, diffusion of gases between the alveoli and the pulmonary blood, capillary blood. And then third event is the transport of gases in the blood. And fourth event is the gaseous exchange between cells and their surrounding fluid medium. আমার কথা বুঝতেছেন কি না? বুঝলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। ওকে, দেন যেটা বললাম, অল দিস প্রসেস, বিভিন্ন সিচুয়েশন, অনেক সময় আমাদের অক্সিজেনের ডিমান্ড বেড়ে যেতে পারে বিভিন্ন সিচুয়েশনে। এক্সারসাইজ, যখন আমরা এক্সারসাইজ করি
তখন কিন্তু রেসপিরেশনটাকে অ্যাডজাস্ট করতে হয়, বডি নিডের সাথে আপনাকে রেসপিরেশনারি অ্যাডজাস্ট করতে হবে। সেই জন্য আমাদের একটা রেগুলেটরি সিস্টেম আছে, সেটা আমরা রেগুলেশন অফ রেসপিরেশন, সেটা নিয়েও আমরা আলোচনা করব। ওকে, তো যা হোক, আমার মনে হয় বুঝতে পেরেছেন এই প্রশ্নটা করলে বা পরীক্ষাতে আসলে আপনাদের এই জিনিসটা একটু মুখস্থ করার কিছু নাই, আপনি সিরিয়াল ওয়াইজ চিন্তা করবেন প্রথম থেকে কি ঘটনাগুলো ঘটলো, যে আপনার এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন আলটিমেটলি বাতাসটা কিভাবে ঢুকলো, কিভাবে গ্যাসটা এক্সচেঞ্জ হলো, কিভাবে ট্রান্সপোর্ট হলো, ফাইনালি টিস্যুতে অক্সিজেন কিভাবে সাপ্লাই হলো। ওকে, সো অলরেডি আমি যেটা বলেছি, এই যে এতগুলো ইভেন্ট বা সবার মেইন পারপাস হচ্ছে টিস্যুতে অক্সিজেন সাপ্লাই দেওয়া ফর need of the metabolism and the removal of the carbon dioxide. ওকে, এটার জন্য যে প্রক্রিয়া সেটাই হচ্ছে রেসপিরেশন। এখন কথা হচ্ছে এই যে ইভেন্ট গুলো বললাম, এই ইভেন্ট গুলো নিয়ে প্রত্যেকটা আমরা ডিটেল আলোচনা করব। তো এই রেসপিরেটরি এই ইভেন্ট গুলো বা এই মেকানিজম গুলো যদি আমাদের বুঝতে হয়, অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যে রেসপিরেটরি সিস্টেমের যে ফাংশনাল অ্যানাটমি আছে এটা সম্পর্কে আমাদেরকে ভালো নলেজ থাকতে হবে। এবং আমি মনে করি এখনই সময় এই কনসেপ্টটা ক্লিয়ার করা, কারণ এখন ছাত্রছাত্রীরা কি হচ্ছে, অ্যানাটমি পড়ছে, থোরাক্সের পড়া, এখানে লাংটা পড়া হচ্ছে, রেসপিরেটরি সিস্টেমের অ্যানাটমি পড়া হচ্ছে, আর এখানে ফিজিওলজিতে পরপরই কিন্তু রেসপিরেটরি সিস্টেম শুরু হয়ে যাবে। এখনই যদি আমরা কনসেপ্টটা কোরিলেশনটা করতে পারি, তাহলে দেখবেন আমাদের এই নিয়ে আর কোনো জটিলতা থাকবে না। তো আমি ফিজিওলজিতে সংক্ষেপে এই ফাংশনাল অ্যানাটমিটা আলোচনা করব। দেখেন, ব্রাঞ্চিং অফ দ্য পালমোনারি ট্রি, আমরা এই রেসপিরেটরি ট্র্যাক্টকে ভাগ করতে পারি অ্যাকচুয়ালি নোজ, নেজাল ক্যাভিটি, ফ্যারিংস, পার্ট অফ দ্য ল্যারিংস এবং দ্য ভোকাল কর্ডের উপর পর্যন্ত যে অংশটা, এটাকে কি বলি, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বা আপার এয়ারওয়ে। এরপরে নিচে এর নিচের অংশটাকে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বলে। তো এখানে অ্যাকচুয়ালি দেখেন কন্ডাক্টিং এয়ারওয়ে বা কন্ডাক্টিং জোন কোথা থেকে আমরা বলবো, অ্যাকচুয়ালি ট্রাকিয়া, দেন হচ্ছে আপনার ব্রঙ্কাই, ব্রঙ্কিউলস, টার্মিনাল ব্রঙ্কিউলস, এই পর্যন্ত টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত আমরা বলি কন্ডাক্টিং জোন। অর্থাৎ কন্ডাক্টিং জোন এখানে কাজ হচ্ছে মেইনলি জাস্ট এয়ারটা কন্ডাকশন করবে বা এয়ার রিজার্ভার হিসেবে কাজ করবে, এখানে কোনো গ্যাস এক্সচেঞ্জ হবে না, একটু পরে আরো ডিটেল দেখাবো। এবং এরপর থেকে টার্মিনাল ব্রঙ্কিউলের পরে যে রেসপিরেটরি ব্রঙ্কিউল শুরু হচ্ছে, রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে শুরু হচ্ছে রেসপিরেটরি জোন আপ টু দ্য অ্যালভিওলাই, এখানে অ্যাকচুয়াল যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হবে, যে কারণে এই অংশটাকে আমরা বলি রেসপিরেটরি জোন, রেসপিরেটরি ইউনিট বা রেসপিরেটরি প্যারেনকাইমা বা অ্যালভিওলার এয়ারওয়ে। ওকে, আরেকটু ডিটেইলে যদি আমরা যাই, খুব কমনলি পরীক্ষার সময় ভাইবাদের জিজ্ঞেস করে যে রেসপিরেটরি ট্র্যাক্টকে ফিজিওলজিক্যালি আমরা কয় ভাগে ভাগ করতে পারি। তো ফাংশনালি আমরা দুইটা জোনে ভাগ করতে পারি, সেটা হচ্ছে কন্ডাক্টিং জোন আর একটা হচ্ছে রেসপিরেটরি জোন। তাহলে দেখেন এইখানে আমার রেসপিরেটরি ট্র্যাক্টের আমি যে ব্রাঞ্চিং বা ডিভিশনটা দেখানো হয়েছে, ট্রাকিয়াকে, এটাকে ফুল রেসপিরেটরি ট্র্যাক্টকে 23টা জেনারেশনে ভাগ করা হয়েছে, যেখানে ট্রাকিয়াটা দেখেন জেনারেশন 0। হ্যাঁ, এরপরে যখন ট্রাকিয়াটা আপনার ডিভাইডেশন হলো রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, দেন লোবার ব্রঙ্কাস হলো, লোবে যখন ঢুকলো সেকেন্ড জেনারেশন, দেন সেগমেন্ট গুলোতে যাচ্ছে এটা থার্ড জেনারেশন, এইভাবে সাবসিকুয়েন্টলি ডিভিশন হতে হতে দেখেন 16 নাম্বার ডিভিশনকে হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউল। খেয়াল করেন, এগুলো কিন্তু আপনারা অ্যানাটমিতেও পড়বেন। 16 নাম্বার জেনারেশন পর্যন্ত টার্মিনাল ব্রঙ্কিউল, এবং এই টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত যে এই জোনটাকে আমরা বলছি কন্ডাক্টিং জোন, অর্থাৎ এখানে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে না। আর 17 জেনারেশন যেখানে আমরা বলছি যে রেসপিরেটরি ব্রঙ্কিউল, এইখান থেকে আপ টু দা 23rd জেনারেশন অর্থাৎ অ্যালভিওলাই পর্যন্ত, যেখানে হচ্ছে মেইন ফাংশনাল ইউনিট গ্যাস এক্সচেঞ্জ হবে, এটাকে আমরা রেসপিরেটরি জোন বলছি। ওকে, এখন খেয়াল করেন যে এটা অলরেডি বলে ফেলেছি, ট্রাকিয়া জেনারেশন 0, প্রিন্সিপাল ব্রঙ্কাই হবে আপনার ফার্স্ট জেনারেশন, লোবার ব্রঙ্কাস গুলো হবে সেকেন্ড জেনারেশন, আর সেগমেন্টাল যে ব্রঙ্কাস থার্ড, ফোর্থ, ওকে, থার্ড এন্ড ফোর্থ জেনারেশন, এভাবে আপ টু আপনার ফোর্থ জেনারেশন পর্যন্ত কার্টিলেজ প্রিডমিনেন্ট। কার্টিলেজ, এখানে কার্টিলেজের পরিমাণ বেশি থাকে কোন পর্যন্ত বলছি, ফোর্থ জেনারেশন পর্যন্ত কার্টিলেজ বেশি থাকছে to actually maintain the airway patency. Clear?
আর এখানে গোবলেট সেলও বেশি থাকে। সো খেয়াল করেন যেখানে কার্টিলেজ আছে সেখানে কি আর গ্যাসিয়াস এক্সচেঞ্জ হওয়া সম্ভব? সিম্পল জিনিস। সো এনাটমিক্যাল স্ট্রাকচারটা এই জন্য জানা দরকার। এরপরে খেয়াল করেন জেনারেশন 5 টু জেনারেশন 11 এগুলো হচ্ছে স্মল ব্রঙ্কাই। এখানে সাম কার্টিলেজের পরিমাণ কমে আসছে, সাম অ্যামাউন্ট অফ কার্টিলেজ আছে, স্মুথ মাসেল সেল আছে। ওকে, সো এখানে ও গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে না। ব্রঙ্কিউল দেখেন 12 জেনারেশন থেকে 16 জেনারেশন, এইখানে বলছে যে এখানে হচ্ছে ব্রঙ্কিউলস এবং এখানে কার্টিলেজ থাকে না। কার্টিলেজ না থাকলে এরা কিভাবে ওপেন থাকে? এটা সাপোর্ট কিভাবে এখানে সাপোর্টটা থাকবে? এটা তো কোলাপস হয়ে যাওয়ার কথা, তাই না? বা প্যাটেন্সিটা লস হওয়ার কথা। অ্যাকচুয়ালি ইট ইজ হেল্ড ওপেন বাই সারাউন্ডিং ইলাস্টিক টিস্যু অফ দ্য লাং প্যারেনকাইমা। একটা খেয়াল করেন এতক্ষণ উপরে যেখানে কার্টিলেজ ছিল সেখানে কিন্তু সে কার্টিলেজ সাপোর্ট আছে, যে কারণে কিন্তু প্যাটেন্সিটা মেইনটেইন হচ্ছে। প্যাটেন্সি মানে এটা অবস্ট্রাকশন মানে কোলাপস হয়ে যাচ্ছে না বা অবলিটারেশন হচ্ছে না। ওকে, কিন্তু এখানে ব্রঙ্কিউলে এসে যেহেতু কার্টিলেজ নাই, তাহলে এখানে কিন্তু সাপোর্ট হিসেবে কি হচ্ছে, লাগের যে ইলাস্টিক টিস্যু লাং প্যারেনকাইমা এটা সাপোর্ট হিসেবে কাজ করছে। তবে এখানে স্মুথ মাসেল প্রিডমিনেন্ট থাকে and this part is susceptible to collapse. কেন সাসেপ্টেবল? ওই যে কি বললাম, কার্টিলেজের সাপোর্ট নাই, শুধু ইলাস্টিক টিস্যু। খেয়াল করেন আমরা যখন ইয়ারটাকে এক্সেল করব বা এক্সপায়ার করব আমাদের চেস্টটা কিন্তু কম্প্রেসড হচ্ছে, অর্থাৎ এবং যখন এয়ার টিউবের ভিতর দিয়ে এই যে ব্রঙ্কিউলসের ভিতর দিয়ে এয়ার ফ্লো হচ্ছে তখন এয়ার একটা প্রেসার দিচ্ছে এয়ারওয়ের উপরে, আর বাইরে থেকে একটা কম্প্রেসিং প্রেসার দিচ্ছে। তাহলে দেখেন ভিতরে যে এয়ার প্রেসারটা যদি একটু কম থাকে, কম্প্রেসিং প্রেসারটা বেশি থাকে, আলটিমেটলি যেহেতু এই পার্টটাতে কার্টিলেজেনার সাপোর্ট নাই, এই পার্টটা কি হয়ে যেতে পারে, তখন কিন্তু কোলাপস হয়ে যেতে পারে। ওকে, প্যাটেন্সিটা লস হতে পারে। সো স্পেশালি এই জন্য বলা হচ্ছে স্পেশালি ডিউরিং এক্সপিরেশন। ওকে, আরেকটা জিনিস দেখেন, যেই পর্যন্ত এখানে স্মুথ মাসেল আছে তার মানে এখানে কিন্তু কনস্ট্রিকশন হতে পারে, অর্থাৎ ব্রঙ্কো কনস্ট্রিকশন যে আমরা বলি, ব্রঙ্কো কনস্ট্রিকশন, ব্রঙ্কো ডাইলেটেশন, এখানে যেখানে স্মুথ মাসেল থাকবে সেখানে হবে। ওকে, তারপরে খেয়াল করেন রেসপিরেটরি ব্রঙ্কিউল বলা হচ্ছে জেনারেশন 17 থেকে একেবারে 22nd জেনারেশন পর্যন্ত, এবং ফাইনালি যে 23rd জেনারেশন এর ভিতরে পড়ছে অ্যালভিওলার ডাক্ট, স্যাক এবং অ্যালভিওলাই। এই পার্টটাতে স্পেশালিটি হচ্ছে এখানে জাস্ট কি থাকে, সিঙ্গেল লেয়ার অফ এপিথেলিয়াম, যেটা আপনারা জানেন যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। হ্যাঁ, বা এটাকে আমরা এক্ষেত্রে বলবো টাইপ 1 pneumocyte, type 1 pneumocyte, that is the simple squamous epithelium and that actually allow the gaseous exchange. এবং এখানে স্মুথ মাসেল সেল থাকবে, স্মুথ মাসেল থাকলে কার্টিলেজ থাকলে গ্যাস এক্সচেঞ্জ হইতে পারবে না। তো খুব স্বাভাবিক আপনারা এই অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা যদি কনসিডারেশন করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কেন এই কন্ডাক্টিং জোনে এয়ার এক্সচেঞ্জ হচ্ছে না আর কেন রেসপিরেটরি জোনে এয়ারটা এক্সচেঞ্জ হচ্ছে বা গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ডিউ টু এই যে অ্যানাটমিক্যাল যে অ্যারেঞ্জমেন্টের যে ডিফারেন্স বা স্ট্রাকচারাল যে ডিফারেন্স, এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো যাই হোক, এখন খেয়াল করেন তাহলে ট্রাকিয়া এবং ব্রঙ্কাস, এখানে মেইনলি বেশি থাকতেছে কার্টিলেজ। আমি আবারও একটু বলছি, কার্টিলেজ বেশি থাকছে, সিক্রেটরি গ্ল্যান্ড, গোবলেট অর্থাৎ সিক্রেশন এখানে বেশি থাকবে, প্রিডমিনেন্ট থাকে, এবং স্মুথ মাসেল তুলনামূলক একটু এখানে কম থাকে। আর ব্রঙ্কিউল এবং যে টার্মিনাল ব্রঙ্কিউল, এইখানে দেখেন স্মুথ মাসেল প্রিডমিনেন্ট থাকে, কার্টিলেজ এবং সিক্রেটরি গ্ল্যান্ড গুলো এখানে অ্যাবসেন্ট থাকে। তাহলে আমরা যে বলি ব্রঙ্কো কনস্ট্রিকশন, অনেকে মনে করে, আমরা যখন হয়তো জানার আগে যেটা মনে হয় যে মনে হয় অ্যালভিওলাই গুলো মনে হয় ব্রঙ্কো কনস্ট্রিকশন বলতে, আমি একসময় শুরুতে মনে করতাম যে যখন একেবারে আপনাদের মতো ফার্স্ট ইয়ার কোনো অ্যালভিওলাই কনস্ট্রিকশন করে, নো, অ্যাকচুয়ালি এখানে কিন্তু দেখেন এই যে স্মুথ মাসেল যেখানে বেশি আছে, এই যে ব্রঙ্কো কনস্ট্রিকশন বলতে আমরা ব্রঙ্কাস এবং ব্রঙ্কিউলসের যে কনস্ট্রিকশন এটাকে আমরা বুঝবো। ওকে, এখন তাহলে এটা গেল আমরা জেনারেশনে ভাগ করলাম এবং একটু কন্ডাক্টিং এবং রেসপিরেটরি জোনের কিছু স্ট্রাকচারাল স্পেশালিটি বললাম। অ্যানাটমিক্যালি অলরেডি আমি বলে ফেলেছি যে দুই ভাগে ভাগ করা যায়, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এন্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। সো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে অ্যাকচুয়ালি আপনার নোজ থেকে আপ টু দ্য ভোকাল কর্ড, অলরেডি আমি বলে ফেলেছি, এন্ড দ্যাট উইল দ্যাট ইনক্লুড সাইনাস, গ্লোটিস, ফ্যারিংস, ল্যারিংস, এগুলো নিয়ে বেশি কথা আর বলবো না।
lower respiratory tract below the vocal cord of the larynx to the alveoli of the lung consists of trachea, airway and alveoli. Okay, তো এটা একটু জানা দরকার, কারণ অনেক সময় আমরা আপনারা কিছু ভবিষ্যতে টার্ম শুনবেন যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এই কথাগুলো শুনে যেন আপনি যে লোকেশনটা আপনার মাথায় নিয়ে আসতে পারেন যে এক্স্যাক্টলি কোথায় ইনফেকশনটা হয়েছে। তো যা হোক, respiratory apparatus also consists of thoracic cavity, associated skeletal muscle and the muscles of respiration. যেটা আগে বলেছি যে রেসপিরেশন বলতে শুধু যে লাং আর কাজ সেটা না, ফুল আপনার চেস্ট যে ওয়াল তারাও কিন্তু এটার সাথে, এই প্রসেসের সাথে ইনভলভ। এখন ফাংশনাল ডিভিশন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে রেসপিরেটরি প্যাসেজ বা ট্র্যাক্টের ফাংশনাল ডিভিশনটা বলেন, ভাইবাতে খুব কমনলি এই প্রশ্নটা করা হয়। আমার মনে হয় এখন আপনারা সবাই পারবেন যে স্যার এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে, কন্ডাক্টিং জোন, দুইটা জোনে ভাগ করা হয়েছে। যেটা কন্ডাক্টিং জোন বলছি নোজ টু টার্মিনাল ব্রঙ্কিউলস, where the cartilage actually আপনারা জানেন 10 জেনারেশন পর্যন্ত কার্টিলেজ প্রেজেন্ট থাকে। ওকে, আচ্ছা, এবং এই কন্ডাক্টিং জোনের একটা জিনিস খেয়াল করেন, এরা ব্লাড সাপ্লাই পাচ্ছে। ব্লাড সাপ্লাইয়ের সোর্সটা কি? এখানে কিন্তু সোর্সটা কিন্তু ব্রঙ্কিয়াল সার্কুলেশন। ব্রঙ্কিয়াল সার্কুলেশন এটার ইম্পর্টেন্স আছে। এবং রেসপিরেটরি যে জোন, তারা তো পালমোনারি ক্যাপিলারির মাধ্যমে সাপ্লাই পাচ্ছে। ওকে, তো এই সম্পর্কে একটা কথা আমি একটু পরে বলছি। তো যা হোক, এই কন্ডাক্টিং জোনের ফাংশন কি তাহলে? এখানে যেহেতু গ্যাস এক্সচেঞ্জ হয় না, তাহলে এদের কাজটা কি? তো নামেই বোঝা যাচ্ছে কন্ডাক্টিভ জোন মানে কন্ডাকশন হয়। কি কন্ডাক্ট করবে? এয়ার কন্ডাক্ট করবে। তাহলে আমরা সিম্পল খুব সহজ ভাষায় বলতে পারি ক্যারি অর কন্ডাক্ট এয়ার টু দ্য সাইড অফ গ্যাস এক্সচেঞ্জ। ঠিক আছে, আপার এয়ারওয়ে থেকে আলটিমেটলি এই যে এয়ারটাকে কন্ডাক্ট করে কোথায় নিয়ে যাচ্ছে? যে গ্যাস এক্সচেঞ্জ এরিয়াতে নিয়ে যাচ্ছে, যেখানে গ্যাসটা পালমোনারি যে ক্যাপিলারি ব্লাড এবং যে আপনার রেসপিরেটরি জোনের ভিতরে যে এক্সচেঞ্জ হবে সেই সাইটে নিয়ে যাচ্ছে। ওকে, 2 নম্বর ইম্পর্টেন্স হচ্ছে অ্যাক্টস এজ এ রিজার্ভার অফ এয়ার। এখানে সবসময় কিছু এয়ার রিজার্ভ হিসেবে থাকবে, তো রিজার্ভার হিসেবে কাজ করছে। এছাড়া অ্যাডিশনালি আরো কিছু কাজ করছে, যেমন যে ইনহেলড এয়ার সেটাকে ফিল্টার করছে। হ্যাঁ, কারণ এই যে কন্ডাক্টিং জোনে আপনার এখানে মিউকাস লেয়ার থাকে, সিলিয়া থাকে, একটু পরে ফাংশনের ভিতরে বলবো যেগুলোর কাজ আছে। তারপরে হিউমিডিফিকেশন করছে, ওয়ার্মিং অফ দ্য ইনস্পিয়ার্ড, অর্থাৎ যে ইনস্পিয়ার্ড এয়ার সেটাকে একটু কন্ডিশনিং করতেছে, আমরা বলতে পারি এয়ার কন্ডিশনিং ইফেক্ট। হ্যাঁ, ওকে, দেন দেখেন এছাড়া সার্ভ এজ এ পার্ট অফ দ্য নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম অফ দ্য বডি। নন স্পেসিফিক ডিফেন্স সিস্টেম অফ দ্য বডি, যেমন এটা ডাস্ট রিমুভ করছে। আপনারা জানেন যে স্নিজিং, কফিং এর মাধ্যমে কিন্তু এইগুলা এলিমিনেশন হচ্ছে, বা ব্যাকটেরিয়া যে ডাস্টের সাথে যদি কোনো কন্টামিনেটেড ব্যাকটেরিয়া থাকে বা কোনো হার্মফুল এজেন্ট থাকে, দ্যাট উইল বি এলিমিনেটেড বাই মিউকোসিলিয়ারি ডিফেন্স মেকানিজম। এটা একটু পরেই আলোচনা করব। এখন এই যে যতটুকু ফাংশনাল অ্যানাটমি আলোচনা করলাম, এখান থেকে আপনাদের একটা আমি প্রশ্ন রাখতে চাই। যদি আপনারা উত্তরটা আপনাদের রেডি থাকে, আপনারা কমেন্ট বক্সে উত্তর করতে পারেন, অথবা আপনারা এটা দিয়ে একটু সার্চ করে ব্যাপারটা উত্তরটা খোঁজার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এটা কাজে লাগবে। হ্যাঁ, সেটা হচ্ছে যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এটা পারবে না। যদি কেউ সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট থেকে থাকেন, তারা একটু এটার উত্তরটা খোঁজার চেষ্টা করবেন। যে আপনারা লাং ভলিউম আমরা জানি যে সেখানে একটা ভলিউম আছে রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম হচ্ছে, আমরা জানি যে আমরা ফোর্সফুলি ফোর্স অ্যাপ্লাই করেও এয়ার এলিমিনেশন করার পরেও কিছু পরিমাণ এয়ার কিন্তু লাগে থেকে যাচ্ছে ট্র্যাপড হয়ে রেসিডুয়াল হিসেবে, যেটাকে আমরা রেসিডুয়াল ভলিউম। হ্যাঁ, the amount of air that remain in the lung at the end of forceful expiration. তাহলে এই যে এত ফোর্স অ্যাপ্লাই করার পরেও এই যে 1200 ml এয়ারটাকে আমরা কেন এলিমিনেট করতে পারলাম না, এটা কেন থেকে গেল রেসিডুয়াল হিসেবে, কেন থেকে গেল? এই কারণটা আমার মনে হয় যে ফাংশনাল যে অ্যানাটমিটা আমি আলোচনা করেছি, এটা যদি আপনারা এর ভিতরে খুঁজেন, আপনার উত্তরটা পেয়ে যাবেন। ওকে, তো যাই হোক, আবারও যেটা আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে এই যে কার্টিলেজ, যে অংশগুলোতে কার্টিলেজ ছিল, that will prevent the collapse of this airway during expiratory compression, and cartilage is totally absent in the bronchioles. That is the problem, and they are suspended only by elastic tissue of the lung parenchyma.
So however, bronchioles are susceptible to collapse, especially during expiration. Okay, তো আমার ওই প্রশ্নের উত্তরটা আপনারা এর ভিতরে খোঁজার চেষ্টা করবেন। তো যাই হোক, আমরা কন্ডাক্টিং জোনের আলোচনা শেষে এখন রেসপিরেটরি জোন অলরেডি আপনারা জেনে গেছেন যে 17 জেনারেশন অর্থাৎ রেসপিরেটরি ব্রোঙ্কিউল থেকে একেবারে লাস্ট যে 23rd জেনারেশন অ্যালভিওলাই পর্যন্ত এই জোনটা রেসপিরেটরি জোন, এবং দিস জোন will receive blood supply from the pulmonary circulation. Okay, and this is the site of gas exchange. So respiratory zone এর ফাংশন এক কথায় it is the site of gas exchange. এখন খেয়াল করেন এই রেসপিরেটরি জোন দিয়ে অর্থাৎ পালমোনারি ক্যাপিলারি ভিতর দিয়ে ব্লাডটা যখন পাস করছে তখন ব্লাডটা কিন্তু অক্সিজেনেশন হচ্ছে 100%। ওকে, কিন্তু ঝামেলা হয়েছে ওই যে কন্ডাক্টিং জোনে যে ব্রোঙ্কিয়াল আর্টারির মাধ্যমে যে সার্কুলেশন গেছে ওইখানে তার অক্সিজেনেশন হয়নি। ওখানে লাং টিস্যু তাদের নিউট্রিশন নেওয়ার পরে ব্রোঙ্কিয়াল ভেইন দিয়ে যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আসছে এইটা গিয়ে অনেক সময় পালমোনারি ভেইন, দেখেন পালমোনারি ভেইনের মধ্যে কিন্তু অক্সিজেনেটেড ব্লাড থাকে, সেটার সাথে এসে দেখা গেল ব্রোঙ্কিয়াল ভেইন দিয়ে এসে এখানে যে কিছু পরিমাণ ডিঅক্সিজেনেটেড ব্লাড মিক্স আপ হচ্ছে, অথবা এই ব্রোঙ্কিয়াল ভেইনটা সরাসরি লেফট অ্যাট্রিয়ামে গিয়ে ওপেন করতে পারে। তার মানে এখানে একটা দেখা যাচ্ছে যে এটাকে বলে ভেনাস অ্যাডমিকচার। হ্যাঁ, অর্থাৎ অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড মিক্সচার হচ্ছে, যে কারণে হয় কি লাঙে 100% অক্সিজেনেটেড হলেও এটা যখন সিস্টেমিক সার্কুলেশন, যদি আপনি সিস্টেমিক আর্টেরিয়াল ব্লাডে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার দেখেন সেখানে এটা কিছুটা কমে লাঙে, যেখানে পালমোনারি ক্যাপিলারির ভেনাস এন্ডে 104 মিলিমিটার অফ মার্কারি থাকার কথা, সেখানে সিস্টেমিক সার্কুলেশন আর্টেরিয়াল ব্লাডে এসে এটা 95 মিলিমিটার অফ মার্কারি হয়ে যাচ্ছে। ওকে, তো যাই হোক এগুলো নিয়ে আলোচনা পরে করবো, এখানে তো জাস্ট একটা আইডিয়া দিলাম। তো রেসপিরেটরি ইউনিট রিটেন পরীক্ষাতে খুব কমনলি আসে যে হোয়াট ইজ রেসপিরেটরি ইউনিট, বা ভাইবাতেও আপনাকে জিজ্ঞেস করা হতে পারে হোয়াট ইজ রেসপিরেটরি ইউনিট। ওকে, তো আমার মনে হয় এইটা আপনাকে এখন আর আমার পড়ানোর কোনোই দরকার নাই, অলরেডি বুঝে ফেলেছেন। রেসপিরেটরি ইউনিট হচ্ছে যে লাগের যে ফাংশনাল ইউনিট যেখানে গ্যাস এক্সচেঞ্জ হয়, সোজা কথা এইটা। সো ইট ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য লাং হোয়ার গ্যাস এক্সচেঞ্জ টেকস প্লেস ইজ কল্ড লাং ইউনিট। এখন লাং ইউনিটের যে পার্ট কোথায় গ্যাস কোন কোন পার্টে হচ্ছে, ওই যে রেসপিরেটরি ব্রোঙ্কিউল থেকে অ্যালভিওলাই পর্যন্ত এই পার্টগুলো বলবেন। তো এটা দেখেন কম্পোনেন্ট গুলি আমরা অবশ্যই মেনশন করব যদি রিটেনে থাকে, এবং ভাইভাতে So what are the components of respiratory unit? First of all, it started from respiratory bronchiole, এবং যেটা হচ্ছে 17 জেনারেশন থেকে 19 জেনারেশন পর্যন্ত এই ব্রোঙ্কিউল গুলি থাকে। দেন অ্যালভিওলার ডাক্ট, যেটাকে 20 to 22nd জেনারেশন বলা হচ্ছে। অ্যাট্রিয়া হচ্ছে 23rd জেনারেশন, অ্যালভিওলার স্যাকটা হচ্ছে 23rd, অ্যালভিওলাইটা হচ্ছে 23rd, অর্থাৎ 23rd জেনারেশন হচ্ছে এখান থেকে অ্যাট্রিয়া টু অ্যালভিওলাই। সো দিস আর দ্য কম্পোনেন্ট অফ রেসপিরেটরি ইউনিট। এবং আপনারা একটা আঙ্গুরের থোকার মতো এরকম এই ছবিটা আঁকা আমার মনে হয় খুবই সোজা। এইখানে যদিও আমার ডিসপ্লেতে ছবিটা ভালো হয়তো আপনারা বুঝতে পারছেন না, এটা আপনারা আঁকতে পারবেন বলে আমি আশা রাখি। এবং এটা যদি আপনারা একটু ডেফিনেশন দেন, কম্পোনেন্ট গুলো একটু লেখেন এবং একটা ছবি দিতে পারেন পাশে, এখানে আপনার মার্ক কাটার কোনো জায়গা থাকবে। ওকে, আচ্ছা, ভাইবার সময় অনেক সময় জিজ্ঞাসা করতে পারে যে আমাদের দুইটা লাঙে কতগুলা অ্যালভিওলাই থাকে, অ্যালভিওলাই সংখ্যাটা জানতে চাইতে পারে। সো দুইটা মিলে আমাদের অ্যাকচুয়ালি 300 মিলিয়ন অ্যালভিওলাই আছে। ওকে, এটা একটু ভাইবার জন্য ইনফরমেশনটা মনে রাখবেন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে টাইপস অফ সেল প্রেজেন্ট ইন দ্য লাং অ্যালভিওলি। অ্যালভিওলাইতে কি কি টাইপের সেল থাকে? দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ভাইবা এক্সামিনেশন। নাম্বার 1, এই যে লাইনিং এপিথেলিয়ামটা alveolus, that is the simple squamous epithelium covering 95% of the alveolar epithelial surface. হ্যাঁ, 95% কভার, কারণ বেশিরভাগ জায়গাতে গ্যাস এক্সচেঞ্জ হইতে হবে, এটার মেইন কাজ কি এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে, এই জন্য এটা বলছে টাইপ 1 নিউমোসাইট। ওকে, আচ্ছা, তারপরে আসেন টাইপ 2 গ্র্যানুলার নিউমোসাইট। এর ভিতরে গ্র্যানিউল থাকে যেখান থেকে আসলে সারফেক্টেন্ট প্রোডাকশন হবে, এটা 60% থাকে, এবং যে আপনার যে অ্যালভিওলার যে সারফেস এরিয়া তার 5% কভার করবে হচ্ছে এই টাইপ 2 গ্র্যানুলার নিউমোসাইট। দেখেন 95% এরিয়াই দখল করে
টাইপ 1 pneumocyte only 5% area, টাইপ 2 গ্র্যানুলার pneumocyte। ওকে, আচ্ছা, তাহলে এটার ফাংশন কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, প্রোডাকশন এন্ড সিক্রেশন অফ সারফেক্টিন। ওকে, তাহলে অনেক সময় আমরা যদি ভাইবাতে সরাসরি জিজ্ঞেস করা হয় যে হুইচ সেল অফ দ্য alveoli is responsible for production of surfactant, so it is the type 2 granular pneumocyte. Clear? এরপরে আসেন আরেক ধরনের সেল থাকে, স্পেশাল ধরনের সেল, সেটাকে আমরা বলছি টাইপ 3। এটা অ্যাকচুয়ালি আমরা সবাই এটার সাথে পরিচিত যে ব্লাডের যে মনোসাইট, এটা যখন অ্যালভিওলাইতে থাকে এটাকে আমরা বলি অ্যালভিওলার ম্যাক্রোফেজ। কি বলি? অ্যালভিওলার ম্যাক্রোফেজ। তো এখানে বলা হচ্ছে পালমোনারি অ্যালভিওলার ম্যাক্রোফেজ, স্টেম সেল বা অ্যালভিওলার ম্যাক্রোফেজ আমরা বলতে পারি, তাই না? অর্থাৎ টিস্যু ম্যাক্রোফেজ। মনোসাইট যখন যুদ্ধাং দেহে সজ্জিত হয়ে টিস্যুতে অবস্থান করে তখন তার নাম হয় ম্যাক্রোফেজ। ওকে, অর্থাৎ যখন সে অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় যুদ্ধ করার জন্য রেডি তখন তার নাম ম্যাক্রোফেজ, আর যখন সে বাড়িতে থাকে তখন সে মনোসাইট। কথাটা আমার মনে হয় বুঝাতে পারছি। দুইটা মানে একই পার্সন। ধরেন একজন আর্মি অফিসার বা একজন বিডিআর, সে তখন বাড়িতে আছে তখন কি সে অস্ত্রপাতি ড্রেস আপ করে থাকে? নো। কিন্তু সে যখন ডিউটিতে আছে তখন সে অস্ত্র শস্ত্রের সাথে সজ্জিত, ফাইট ইট করার জন্য। তো এইখানে মনোসাইট ম্যাক্রোফেজ সিস্টেম লাইক দ্যাট। ওকে, সো এটার কাজ আমরা সবাই জানি, ম্যাক্রোফেজের কাজ এটা আপনারা পড়েছেন ডিটেল। ফ্যাগোসাইটোসিস করবে, হ্যাঁ, অ্যান্টিজেন প্রেজেন্টেশন করবে, বিভিন্ন ধরনের কেমো অ্যাট্রাক্টেন্ট সাবস্টেন্স রিলিজ করবে, হ্যাঁ, এবং যে আমাদের ইমিউন যে সেলগুলোকে তাদেরকে অ্যাট্রাক্ট করবে টু যে ফরেন ইনভেডারদের এগেইনস্টে তাদেরকে কি করবে? তাদেরকে অ্যাট্রাক্ট করবে এবং তারা মানে যে ইমিউন রেসপন্সটাকে এনহ্যান্স করবে। তো যাই হোক, এগুলো নিয়ে ইমিউনিটিতে আপনারা ডিটেল পড়বেন। এছাড়া আদার এই তিনটা টাইপের তাই আপনারা মেইনলি মেনশন করবেন। এছাড়া আদার কিছু সেল মেনশন করতে পারেন, বা অনেক সময় এমসিকিউ এর জন্য একটু দরকার এই সেলগুলো মনে রাখা, যে আপনার দেয়া থাকলো যে ফলোইং সেলস আর প্রেজেন্ট ইন দ্য অ্যালভিওলি, সেখানে এই তিনটা আপনারা সবাই জানেন। এছাড়াও লিম্ফোসাইট থাকতে পারে, প্লাজমা সেল, নিউরোএন্ডোক্রাইন সেল এবং মাস্ট সেল। ওকে, এখন আসেন, আপনারা খুব কমনলি আইটেম দেওয়ার সময় এই প্রশ্নটা ফেস করবেন যে হোয়াট ইজ ডেড স্পেস এন্ড হোয়াট ইজ ডেড স্পেস হিয়ার। এটাও এখন আপনাদের আমার যে আলোচনা যতটুকু ফাংশনাল অ্যানাটমি আলোচনা করেছি তার ভিতরে এই উত্তর আছে। যে ডেড স্পেস প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে ডেড স্পেস কোনটা। ডেড স্পেস হচ্ছে, এটি হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্টের সেই এরিয়া বা যেই স্পেস যেখানে এয়ার বা গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হবে না। দ্যাট ইজ অকুপাইড বাই দ্য এয়ার বাট ডু নট অ্যালাউ দ্য গ্যাসিয়াস এক্সচেঞ্জ। নিশ্চয়ই বুঝতে পারছেন যে কন্ডাক্টিং জোনে, হ্যাঁ, যে স্পেসটা আছে এখানে শুধু এয়ার কন্ডাকশন হবে বাট এখানে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে না। সো এই স্পেসটা হচ্ছে ডেড স্পেস। আর এই স্পেসে যে এয়ার থাকে সেটাই হচ্ছে ডেড স্পেস এয়ার। তাহলে হোয়াট ইজ ডেড স্পেস এয়ার? The air that is occupied in the respiratory passage but do not take part in gaseous exchange. ওকে, কাছাকাছি একটু খেয়াল রাখবেন। একটু ভিডিওতে আছে, একটা হচ্ছে স্পেস আর একটা হচ্ছে ডেড স্পেস এয়ার। স্পেস বলার সময় বলতে হবে ইট ইজ দ্য প্যাসেজ occupied by gas but do not allow gas exchange, মানে এরিয়াটা গ্যাস এক্সচেঞ্জ অ্যালাউ করবে না, কারণ তাদের স্ট্রাকচারে স্মুথ মাসেল আছে, ওইখানে কার্টিলেজ আছে, কেমনে গ্যাস এক্সচেঞ্জ। ওকে, এবং এইখানে যে এয়ারটা থাকবে সেটার নাম হচ্ছে ডেড স্পেস এয়ার। আমার মনে হয় ক্লিয়ার হয়েছে এই দুইটা টার্ম। এখন এই যে ডেড স্পেস এয়ার ভলিউম, এটির পরিমাণটা কত জানতে চাই ভাইবার সময়? 150 ml, 150 ml। খুবই সোজা মনে রাখা, আশা করি আপনারা মনে রাখতে পারবেন। এখন আসি টাইপস অফ ডেড স্পেস। ডেড স্পেস কয় ধরনের? ডেড স্পেস অ্যাকচুয়ালি দুই ধরনের হয়। একটাকে বলি হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস, এইটার এক্সটেনশন হচ্ছে নোজ টু টার্মিনাল ব্রঙ্কিউল। ওকে, এখানে যেহেতু কোনো গ্যাস এক্সচেঞ্জ হয় না ডিউ টু দেয়ার স্ট্রাকচারাল যে ক্যারেক্টারিস্টিক গুলো আছে অলরেডি বলেছি কেন হবে না। তাহলে এদের কাজ কি? এটাও কিন্তু অলরেডি আলোচনা হয়েছে। অ্যাক্টস এজ এ রিজার্ভার অফ দ্য এয়ার, এয়ারটা কন্ডাকশন করছে, ফিল্টার, সিভিডিফিকেশন, ওয়ার্মিং, অর্থাৎ এয়ারটাকে কন্ডিশনিং করছে, কন্ডিশনিং ইফেক্ট, ইনহেলড এয়ারটাকে কন্ডিশন করলো। ওকে, আচ্ছা,
আরেকটা কি বলছে, ফিজিওলজিক্যাল ডেড স্পেস। ফিজিওলজিক্যাল ডেড স্পেস হচ্ছে নন ফাংশনাল অ্যালভিউলার স্পেস। সেটা কেমন নন ফাংশনাল? তাহলে প্রশ্ন করবেন যে নন ফাংশনাল অ্যালভিউলার স্পেস। আমরা তো জানি অ্যালভিউলাসের ভিতরে যে এয়ারটা যাবে সেখানে গ্যাস এক্সচেঞ্জ হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি those alveoli having little or no blood supply or damage, তাহলে কি হইতে পারে? আমাদের তো 300 মিলিয়ন অ্যালভিওলাই আছে। তো এর ভিতরে দেখা যাচ্ছে, আপনারা আরো পরে ডিটেইল জানতে পারবেন, সব জায়গায় শুধু গ্যাস এয়ার সাপ্লাই থাকলেই হবে না, সেখানে কি বলছি পারফিউশন থাকতে হবে। তাই এয়ার সাপ্লাই আছে, ভেন্টিলেশন আছে, কিন্তু দেখা গেল কিছু কিছু জায়গাতে পারফিউশন নাই, ব্লাড সাপ্লাই পাচ্ছে না, বা কোনো কারণে ওই অ্যালভিওলাইটা ড্যামেজড হয়েছে, যে কারণে নন ফাংশনাল হয়েছে। অর্থাৎ ওইখানকার যে এয়ার সাপ্লাই অর্থাৎ ভেন্টিলেশন, সেই ভেন্টিলেশনটা কিন্তু কোনো কাজে লাগছে না, কারণ তারা গ্যাসিয়াস এক্সচেঞ্জে পার্টিসিপেট করতে পারছে না। আইদার সেখানে ব্লাড সাপ্লাই কোনো কম আছে, অথবা ব্লাড সাপ্লাই নাই, অথবা এখানে ড্যামেজ হয়েছে, যে কারণে এই অ্যালভিওলার যে এয়ারটা আছে এই এয়ারটা এখন নন ফাংশনাল। এটাকে আমরা বলি ওয়েস্টেড ভেন্টিলেশন। তো মজার ব্যাপার হচ্ছে, আমরা ধরে নেই যে একজন হেলদি ইন্ডিভিজুয়াল, সুস্থ স্বাভাবিক মানুষের এই ফিজিওলজিক্যাল ডেড স্পেসের এই নন ফাংশনাল অ্যালভিউলার বা ওয়েস্টেড ভেন্টিলেশন, এটাকে আমরা জিরো ধরি। ওকে, এখন খেয়াল করেন ফিজিওলজিক্যাল ডেড স্পেস ক্যালকুলেশন করার যে ইকুয়েশনটা বা সূত্রটা এখানে দেখানো হয়েছে, যে ফিজিওলজিক্যাল ডেড স্পেস ইজ ইকুয়াল anatomical dead space plus non-functional alveolar space or wasted ventilation, যেটা বলি। তাহলে খেয়াল করেন anatomical dead space তো সবসময় আছে, আপনার হেলদি ইন্ডিভিজুয়াল তারও আছে, যে আপনার যেখানে এয়ারটা এক্সচেঞ্জ হচ্ছে না 150 ml, আমরা সবাই জানি। এখন এর সাথে যদি আপনার কোনো, এখন আপনি স্মোকিং করেন, হ্যাঁ, স্মোকিং করে আপনার লাঙের সিওপিডি হয়েছে, বিভিন্ন কারণে অ্যালভিওলাই গুলো এখন অনেকগুলো অ্যালভিওলাই ড্যামেজড হয়েছে বিভিন্ন ডিজিজের কারণে, নন ফাংশনাল হয়ে গেছে। এখন সেই এয়ারটাকে যদি যে মেজার করেন, সেইটা অ্যানাটমিক্যাল ডেড স্পেসের এর সাথে যোগ করতে হবে। ওকে, তো আমি যদি ডিজিজ পারসন না হই, তাহলে সেই মানটা হবে 0। 150 হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস, আর হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এই নন ফাংশনাল অ্যালভিওলার স্পেস বা ওয়েস্টেড ভেন্টিলেশন মানটা 0। তাহলে দেখা যাচ্ছে একজন হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে অ্যানাটমিক্যাল ডেড স্পেস ইজ ইকুয়াল ফিজিওলজিক্যাল ডেড স্পেস, দ্যাটস অল। এখন আপনার যদি লাগে কোনো ডিজিজ হয়, ক্রনিক স্মোকার হয়, আলটিমেটলি এই অ্যালভিওলার যে ওয়েস্টেড ভেন্টিলেশন এটা বাড়তে থাকবে এবং আপনার ফিজিওলজিক্যাল ডেড স্পেসের পরিমাণ বাড়বে। তাহলে কারো যদি ফিজিওলজিক্যাল ডেড স্পেসের পরিমাণ বাড়ে, তাহলে খুশির খবর না দুঃখের খবর? ডেফিনেটলি এটা হচ্ছে দুঃখের খবর। তার মানে আপনার সাম অ্যালভিওলাই ড্যামেজ হয়ে গেছে এবং নন ফাংশনাল হয়ে গেছে, যেখানে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে। ওকে, যা হোক, যে কথাগুলো বললাম সেটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে। সো এই ফিজিওলজিক্যাল ডেড স্পেসের যদি আপনাকে ইম্পর্টেন্স জানতে চাই, তাহলে এটা ইট ইন্ডিকেট অ্যাবাউট দ্য কন্ডিশন অফ দ্য লাং, যেটা অলরেডি বললাম, যে একজনের ফিজিওলজিক্যাল ডেড স্পেস যদি বললাম যে 300 বা 150 থেকে বেড়ে গেছে, তাহলে তার লাং এর কন্ডিশন আপনি কি বুঝবেন, ভালো না খারাপ? যেহেতু দুঃখের খবর বলছি, তবে ডেফিনেটলি এটি যে লাং এর অবস্থা বেশি ভালো না। ওকে, আর যার ডেড স্পেসের পরিমাণ 150 আছে, তার মানে ওকে আছে। তো দ্যাট ইজ হাই, এটাকে আমরা বলেছি ইট gives an indication about the condition of the lung and again indicates the ventilation perfusion ratio. আমরা পরবর্তীতে আলোচনা করব যে ভিকিউ রেশিও বলে। রিসেন্টলি অনেক জায়গাতেই অ্যাডভান্স কান্ট্রি তো হয়, ভিকিউ স্ক্যান একটা টেস্ট আছে, ওই যে বললাম ভেন্টিলেশন আছে, তার সাথে সাথে ব্লাড সাপ্লাইটাও ম্যাচ থাকতে হবে। এই ভেন্টিলেশন পারফিউশন রেশিও যদি ঠিক থাকে, নরমাল থাকে, তাহলে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা অপটিমাম হয়। হ্যাঁ, তাহলে আপনার যদি কোনো কারণে এইখানে মিসম্যাচ হয়, তার মানে লাংয়ের কন্ডিশন খারাপ, তার মানে আপনার ফিজিওলজিক্যাল ডেড স্পেসের পরিমাণ বেড়ে যায়, ওয়েস্টেড ভেন্টিলেশন বেশি হচ্ছে। তো এই দুটো ইম্পর্টেন্স আমরা বলবো। এখন এই ডেড স্পেস এয়ারের যে একটা ভলিউমটা বললাম, যে নরমালি এটা 150 ml। এখন এই ভলিউমটা কিভাবে মেজার করা যায়, এই মেজার করার জন্য বা ক্যালকুলেশন করার জন্য, এটা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এটা মেজার করতে পারবো। এই ইকুয়েশনটার নাম হচ্ছে বোহর ইকুয়েশন।
এটা আমি বলি যে আন্ডার গ্রাজুয়েট যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছে, একটু এই বোহর ইকুয়েশন এই কথাটা মনে রাখলেই অনেক কিছু। এটা আর ডিটেইল ইকুয়েশন এটা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের ভাইবাতে ধরে। আপনাদের এটা যদি কোনো না পারেন তাহলে অসুবিধা হওয়ার কথা না, তবে জানতে পারলে তো ডেফিনেটলি ভালো। তারপরে আমি ইকুয়েশনটা এখানে দেখাইলাম, আপনারা যারা আগ্রহী তারা এটা ক্যাননেও আছে, আপনারা একটু দেখতে পারেন ইকুয়েশনটা। এখানে ভিডিটা হচ্ছে ডেড স্পেস এয়ার, যেটা আমরা বাইর করতে চাই, যেটা আমরা ক্যালকুলেট আউট করতে চাচ্ছি। ভিটিটা হচ্ছে টাইডাল ভলিউম, আমরা সবাই জানি টাইডাল ভলিউম 500 ml। আর এখানে এটা বোঝানো হয়েছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড অফ এক্সপায়ার্ড এয়ার। ওকে, আর ভিটিটা তো আবার টাইডাল ভলিউম, আর এইটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড অফ আর্টেরিয়াল ব্লাড। এগুলো তো আমরা মেজার করতে পারবো। আর্টেরিয়াল ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার যদি আমরা বের করি, আমরা যদি এক্সপায়ার্ড এয়ারে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসার বের করতে পারি, আর টাইডাল ভলিউম আমরা জানি, তাহলে আমরা আলটিমেটলি ডেড স্পেস এয়ার ভলিউমটা কত সেটা এখানে বের করতে পারবো। এই ইকুয়েশনটার নাম হচ্ছে বোর ইকুয়েশন, এটা মনে রাখাটা জরুরি। ওকে, তো মোটামুটি আলোচনা ফাংশনাল অ্যানাটমি আলোচনা হয়ে গেল। এখন আমরা দেখি যে হোয়াট আর দ্য ফাংশনস অফ লাং। এইটার আলোচনার কি আছে, ফাংশন অফ লাং তো একটাই, সেটা কি রেসপিরেশন, তাই না? অর্থাৎ আমরা বলবো যে লাংয়ের ফাংশন, এক নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে যে এই যে এয়ার এক্সচেঞ্জ, এনভায়রনমেন্ট এবং যেটা হচ্ছে অ্যাটমসফেরিক এয়ার এবং লাং, এই যে ভিতরে যে এক্সচেঞ্জ হচ্ছে এটাকে বলা হচ্ছে ভেন্টিলেশন। এবং ফাইনালি এই লাং থেকে যে ব্লাড, পালমোনারি ক্যাপিলারি ব্লাড, এখানে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হচ্ছে, তো দিস আর দা রেসপিরেটরি ফাংশন। তো এটা তো সোজা, এটা কেউ ভুল করবে না যে লাং অন্তত রেসপিরেশন, এই কথাটাও বলতে পারবে রেসপিরেটরি ফাংশন, এটা কেউ ভুল করবে না। তবে সমস্যা যখনই আপনাকে যদি জিজ্ঞাসা করে বা পরীক্ষা রিটেনে আসলো, রাইট ডাউন দা নন রেসপিরেটরি ফাংশন অফ দা লাং, এই তো একটু ঝামেলায় পড়ে গেল। হ্যাঁ, যে লাংয়ের ফাংশন, রেসপিরেটরি ফাংশন তো জানি। তো এটার জন্য আমাদের একটু প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যে কোনো সময় পরীক্ষা রিটেনে থাকতে পারে বা ভাইবা পরীক্ষাতে আপনার কাছে জানতে চাওয়া হতে পারে। ওকে, তো আমরা একটু সুন্দরভাবে গুছিয়ে যদি দেখি, সবচেয়ে নন রেসপিরেটরি ফাংশনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন যদি আমরা বলি, সেটা হচ্ছে ডিফেন্সিভ ফাংশন। ডিফেন্সিভ ফাংশন, হ্যাঁ, কারণ হচ্ছে এই রেসপিরেটরি ট্র্যাক্ট ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট রুট ফর দ্য এন্ট্রি অফ অর্গানিজম, যে কারণে আমাদের এখানে ডিফেন্স সিস্টেমটাও স্ট্রং থাকা লাগবে। রিসেন্টলি নিশ্চয়ই আমরা সবাই যে অভিজ্ঞতা অর্জন এখনো করতেছে, যে কোভিড প্যান্ডেমিক, ওয়ান অফ দ্য মেজর রুট কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট, এবং এখানে যার ডিফেন্স মেকানিজম দুর্বল তাকে কিন্তু কুপঘাত করে ফেলতেছে। ওকে, তো দেখেন ডিফেন্সিভ ফাংশনের ভিতরে আমরা বলতে পারি, অলরেডি আমরা জানি যে অ্যালভিওলার ব্যাকপ্রোফেস থাকে, আর ব্যাকপ্রোফেস মানেই হচ্ছে সে যুদ্ধাং দেহে সজ্জিত অস্ত্র-শস্ত্র নিয়ে প্রস্তুত। ওকে, সো ফ্যাগোসাইটোসিস বাই অ্যালভিওলার ব্যাকপ্রোফেস। এছাড়াও এই রেসপিরেটরি ট্র্যাক্টের যে মিউকাস লাইনিং, সেখানে দেখেন আইজিএ থাকে, কালেকটিন, ডিফেন্সিন, all are generated by airway epithelial cell, and এই যে কম্পোনেন্ট গুলা বা সাবস্টেন্স গুলা, they can act directly as a antimicrobial, অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করছে, অর্থাৎ to help keep the airway free of ইনফেকশন থেকে আপনাকে একটা প্রোটেকশন দিচ্ছে। ওকে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিফেন্সিভ ফাংশনের ভিতরে আরো খুবই মজার একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এই যে রেসপিরেটরি ট্র্যাক্টের লাইনিং এপিথেলিয়াম কি আমরা সবাই জানি যে সিউডো স্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। তো এইখানে এই যে সিলিয়া গুলো দেখানো হয়েছে, দেখেন এটাকে বলে সিলিয়ারি স্কেলেটাল অ্যাকশনের মাধ্যমে যখনই কোনো ডাস্ট পার্টিকেল, সেটা অনলি ডাস্ট হতে পারে বা কোনো ডাস্ট কন্টামিনেটেড উইথ ব্যাকটেরিয়া বা এরি অর্গানিজম, এটা কি হবে সিলিয়ারি বিটিং এর মাধ্যমে রিজেকশন হবে, যেটা আমরা অ্যাকচুয়ালি স্নিজিং এবং কফিং এর মাধ্যমে যেটা এক্সপেরিয়েন্সটা হয়। ওকে, তো সেটাই বলা হয়েছে, দেখেন সিলিয়ারি স্কেলেটাল অ্যাকশন ইজ অ্যান ইম্পর্টেন্ট ডিফেন্স সিস্টেম এগেইনস্ট এয়ারবর্ন ইনফেকশন।
ওকে, এছাড়া ল্যারিঞ্জিয়াল, ট্রাকিয়াল, ব্রঙ্কিয়াল যে মিউকাস মেমব্রেন থাকে, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানকার যে মিউকাস কাভারিংটা আছে, এখানে অনেক সময় কোনো ফরেন বডি ঢুকলে এই মিউকাসে আটকে যায় বা কোনো ব্যাকটেরিয়া জীবাণু এখানে আটকে যাচ্ছে। ওকে, স্টিকি, অ্যাজ ইট ইজ স্টিকি। সো তারপরে এটা আলটিমেটলি কি হচ্ছে, একটা এখানকার কিছু ভ্যাগাল এফারেন্ট টার্মিনাল থাকে যেটা ইরিটেন্ট রিসেপ্টর হিসেবে কাজ করবে, and that will initiate the cough reflex। কাশির মাধ্যমে এটা কিন্তু আলটিমেটলি উপরের দিকে উঠে আসবে, অনেক সময় এটা কাশির মাধ্যমে বের হয়ে যেতে পারে, বা অনেক ওইটাকে আমরা গিলে ফেলি, হ্যাঁ, সলোইং হয়ে গেল। আচ্ছা, আলটিমেটলি আর পেটের মধ্যে গেলে তো এটা অ্যাসিডে বাড়া যাবে। তো এভাবে কিন্তু এই মিউকাস যে লেয়ারটা, এটা আপনাকে প্রোটেকশন দিচ্ছে এগেইনস্ট দ্য ইনফেকশন। সো বোথ দিস মিউকোসিলিয়ারি রিজেকশন কারেন্ট বা সিলিয়ারি স্কেলেটার যে অ্যাকশন এবং এখানকার যে মিউকাস লাইনিং, এটা আমাদেরকে কিন্তু ইনফেকশনের থেকে প্রোটেকশন দিচ্ছে। এখানে একটা রিলেটেড প্যাথোলজি বলি বা একটা ক্লিনিক্যাল কোরিলেট, একটা ডিজিজ আছে, এই ডিজিজের নামটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। প্রবলেমটা হচ্ছে এখানকার যে সিস্টিক ফাইব্রোসিস যেটা হয়, এখানকার যে মিউকাস লাইনিং, এই লাইনিংটা খুব থিক হয়ে যায়, থিক, হ্যাঁ, এখানে অর্থাৎ এয়ারওয়ে লাইনিংটা ডিহাইড্রেটেড হওয়ার কারণে, পানির পরিমাণ ওয়াটার কমে যাওয়ার কারণে, এটা থিক হয়ে যাওয়ার কারণে এই যে মিউকোসিলিয়ারি যে স্কেলেটার অ্যাকশন বা রিজেকশন যে কারেন্ট, এইটা ডিস্টার্ব হয় বা নন ফাংশনাল হয়, যে কারণে তখন রিপিটেড ওখানে ইনফেকশন, ইনফ্ল্যামেশন এইগুলো হইতে থাকে। তো এটাকে বলে সিস্টিক ফাইব্রোসিস। বাকি ডিটেইল আপনারা পড়বেন ক্লিনিক্যাল সাবজেক্টে, বাট এই জিনিসটা যে এখানে হতে পারে সেটা একটু মাথায় রাখতে হবে। আর এছাড়া যদি স্মোকার, ক্রনিক স্মোকারদের ক্ষেত্রেও কিন্তু এই যে মিউকোসিলিয়ারি যে প্রোটেক্টিভ যে অ্যাকশনটা, এটা ডিস্টার্ব হবে বা ড্যামেজড হবে। তো গেল, so defensive function, it is one of the major non-respiratory function of the lung. এখন আরেকটা খুবই ইন্টারেস্টিং একটা ফাংশন দেখেন, এই লাংয়ের ভিতরে পালমোনারি ক্যাপিলারি আছে, এখানকার যে ফিব্রিনোলাইটিক মেকানিজম, এবং এই ফিব্রিনোলাইটিক মেকানিজমের মাধ্যমে সে কি করে, অনেক সময় কোনো মাইক্রো থ্রোম্বাই বা ছোটখাটো ক্লট, এটা যখনই এই সার্কুলেশনের পালমোনারি সার্কুলেশন দিয়ে যাবে, ইট উইল বি লাইসড, এটা রিমুভড করে ফেলবে বাই দিস ফিব্রিনোলাইটিক মেকানিজম। ওকে, আর ডেফিনেটলি another very important function, non-respiratory function, that is the regulation of the acid-base balance. Acid-base balance করছে কিভাবে? By regulating the blood carbon dioxide concentration. কিভাবে রেগুলেট করছে? ব্লাডে যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, এটা রেসপিরেটরি ভেন্টিলেশন ইনক্রিজ করার মাধ্যমে এলিমিনেশনটা, কার্বন ডাইঅক্সাইড এলিমিনেশনটাকে বাড়ায় দেয়। আবার যদি ব্লাডে কার্বন ডাইঅক্সাইড কমে যায়, সেখানে হাইপোভেন্টিলেশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডকে রিটেনশন করে, এবং আলটিমেটলি এটা কিন্তু ব্লাডের পিএইচ মেইনটেনেন্সে হেল্প করবে, যেটা ডিটেইল মেকানিজম আপনারা পরবর্তীতে পড়বেন। দেন রেগুলেশন অফ দ্য বডি টেম্পারেচার, যেহেতু রেসপিরেটরি ট্র্যাক্ট প্লেজ এ রোল ইন হিট লস মেকানিজম, রেসপিরেশনের মাধ্যমে কিছু ইভাপোরেশনের মাধ্যমে যে হিট লস হবে, thereby it also helps in the regulation of the body temperature. Maintenance of the water balance during expiration, যে ওয়াটার ইভাপোরেট হচ্ছে through the expired air এবং some amount of body water is lost, যদিও সেই অ্যামাউন্টটা খুবই সামান্য। So এটা বলা যায় যে it helps to maintain the water balance to some extent. ওকে, এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন, সেটা এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লাংয়ে একটা এনজাইম আছে, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ACE, যেটা সার্কুলেটিং যে এনজিওটেনসিন 1 কে এনজিওটেনসিন 2 তে কনভার্ট করে। এবং এই এনজিওটেনসিন 2 আপনারা নিশ্চয়ই একটা মেকানিজমের নাম শুনেছেন, দ্যাট ইজ রেনিন এনজিওটেনসিন মেকানিজম। রেনিন এনজিওটেনসিন একটা আছে ভ্যাসোকনস্ট্রিক্টর মেকানিজম, আর একটা আছে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম। তো যাই হোক, and thereby it helps in the regulation of the blood pressure. এই যে জাস্ট রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির এইবারে যে নভেম্বরে যে রিটেন এক্সাম হলো, সেখানে এই প্রশ্নটা আসছে যে হোয়াট আর দ্য নন রেসপিরেটরি ফাংশন অফ দ্য লাং। আচ্ছা, ফাইনালি দেখেন এখানে মেটাবলিক ফাংশন গুলা
আমি এখানে কিছু দেখিয়েছি। এই ফাংশনগুলো আমি বলবো যে আপনার এমসিকিউ উত্তর করার ক্ষেত্রে সহায়ক হবে। অনেক সময় এখান থেকে এমসিকিউ। সো মেটাবলিক ফাংশনের ভিতরে দেখেন সিনথেসাইজ এন্ড ইউজড ইন দ্য লাং, এরকম এটা হচ্ছে সারফেক্টেন্ট, লাংয়ে সিনথেসিস হচ্ছে এবং এখানে ইউজড হচ্ছে সারফেক্টেন্ট। কিছু সাবস্টেন্স ব্লাড থেকে রিমুভ হচ্ছে, সেই সাবস্টেন্স গুলো কি কি? ব্রেডিকাইনিন, সেরোটোনিন, সাম প্রোস্টাগ্ল্যান্ডিন, নরএপিনেফ্রিন, এসিটাইল। সো এখানে আপনারা কেমন করে কোশ্চেনটা থাকতে পারে যে ফলোইং সাবস্টেন্সেস আর রিমুভ ফ্রম দ্য ব্লাড বাই লাং or lung remove following substances from the blood, নিচে বিভিন্ন অপশন দিয়ে এইগুলো দিল। তাহলে আপনারা এইগুলো যদি জানা থাকে আপনি ট্রু ফলস দেখাইতে পারবেন কোনটা ট্রু কোনটা ফলস। ওকে, আচ্ছা এরপরে দেখেন কিছু সাবস্টেন্স লাংয়ে সিনথেসিস হচ্ছে এবং সেখান থেকে ব্লাডে রিলিজ হচ্ছে, এরকম কিছু সাবস্টেন্স হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, ক্যালিক্রিন। ওকে, and some substances passes through the lung but not metabolized, এটা থেকে অনেক সময় এমসিকিউ কমন লিস্টিং থাকে যে সাবস্টেন্সেস দ্যাট পাসেস থ্রু দ্য লাং বাট নট মেটাবলাইজ, দিয়ে আপনার নিচে কিছু সাবস্টেন্সের নাম দিয়ে দেবো। তাহলে আপনার এইগুলো যদি জানা থাকে আপনি উত্তর করতে পারবেন। এরকম কিছু সাবস্টেন্স যেমন এপিনেফ্রিন, ডোপামিন, ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন। সো এই ছিল লাংয়ের আলোচনা। তো এখন আমরা মোটামুটি এতক্ষণ যে আলোচনা করলাম সবই হচ্ছে একেবারে প্রাইমারি, আপনাকে একটা কি বলে রেডি করা, রেসপিরেটরি সিস্টেম ডিটেইল আলোচনার জন্য আপনাকে একটু রেডি করলাম। এই আলোচনাগুলোর মাধ্যমে এখন আমরা মেইন যে রেসপিরেশন সেটা নিয়ে আলোচনা শুরু করব। তো দেখা যাক আমরা কতদূর, আজকে বেশি দূর যাব না। তো শুরুতেই আমরা ডিফাইন করার চেষ্টা করব হোয়াট ইজ রেসপিরেশন। আমার মনে হয় বাই দিস টাইম যে রেসপিরেশন জিনিসটা কি আমাদের মনে মনে একটা আমাদের যে কনসেপ্ট ডেভেলপ করেছে, যে এই যে আমরা বলছি যে ফিজিওলজিক্যাল প্রসেস যেটার মাধ্যমে আমরা এনভায়রনমেন্ট থেকে অক্সিজেনটাকে টেক আপ করে আলটিমেটলি বডির বিভিন্ন সেলে পৌঁছে দিচ্ছি, এবং সেখানে যে টিস্যুতে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে সেই কার্বন ডাই অক্সাইড থেকে বডি কারণ যে প্রক্রিয়ায় বডিটাকে রিমুভ করে দিচ্ছি, এই সমস্ত যে জটিল প্রক্রিয়া এইটাই হচ্ছে রেসপিরেশন। তো এখন যদি এইটা যদি আপনি একটু ল্যাঙ্গুয়েজে লেখেন, ইট ইজ দ্য ফিজিওলজিক্যাল প্রসেস বাই হুইচ অক্সিজেন ইজ ট্রান্সপোর্টেড ফ্রম দ্য অ্যাটমসফিয়ার টু দ্য সেল ফর অক্সিডেশন অফ দ্য ইনজেস্টেড ফুড ম্যাটেরিয়াল। কারণ অক্সিজেনটা কেন লাগতেছে, আপনার পারপাসটা কি? সেলের ভিতরে যে মেটাবলিজম হচ্ছে যে ইনজেস্টেড ফুড সেটাকে অক্সিডাইজড করা এবং এটিপি জেনারেশন করা, সেটা একটু লাগানো হয়েছে। and to eliminate carbon dioxide and other volatile metabolic end product from the cell to the atmosphere। শেষ, এখানে কোনো জটিলতার কোনো কিছু নাই বলে আমি আশা করি। এখন আসি আমরা টাইপস অফ রেসপিরেশন। রেসপিরেশনের টাইপস দুই ধরনের আছে, একটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন, আরেকটাকে বলছি ইন্টারনাল রেসপিরেশন। ওকে, তো এইটা খেয়াল করেন, আমি যে পালমোনারি ফাংশনাল ইভেন্ট গুলো শুরুতে দেখিয়েছিলাম সেখান থেকে দেখছেন যে একেবারে সেলুলার লেভেলে অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, অর্থাৎ সেল এবং তার যে সারাউন্ডিং যে ফ্লুইড মিডিয়াম এর ভিতরে যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হচ্ছে, অর্থাৎ অক্সিজেন সেলের ভিতরে ঢুকতেছে এবং কার্বন ডাইঅক্সাইড সেল থেকে বের হয়ে আসতেছে, এই যে এক্সচেঞ্জটা, এইটাকে আমরা বলি যে সেলুলার রেসপিরেশন বা ইন্টারনাল রেসপিরেশন। তাইলে এখন আমার কথা ক্লিয়ার। এইটা বাদে উপরের যে কয়টা স্টেপ বলছিলাম সবগুলোই কি এক্সটার্নাল রেসপিরেশনের স্টেপ। তাহলে এক্সটার্নাল রেসপিরেশনের মধ্যে কোন কোন স্টেপ পড়তেছে? এক নম্বর কথা হচ্ছে আপনি এনভায়রনমেন্ট থেকে যে এয়ারটা নিচ্ছেন সেটা হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন। দুই নম্বর স্টেপে কোনটা হবে? গ্যাসিয়াস এক্সচেঞ্জ বিটুইন দ্য লাং অ্যালভিওলাই এন্ড পালমোনারি ক্যাপিলারি ব্লাড। তিন নম্বর স্টেপ হচ্ছে আপনার কি গ্যাসিয়াস ট্রান্সপোর্ট, দ্যাট ইজ অক্সিজেন from lung to the tissue, carbon dioxide tissue to the lung, এই যে ট্রান্সপোর্টটা হচ্ছে, এবং ব্লাড এবং ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের মাঝে যে এক্সচেঞ্জটা হচ্ছে, এই পর্যন্ত these are the stages of external respiration। তো যাই হোক, এইটার এক্সটার্নাল রেসপিরেশনের ডেফিনিশনের ভিতরে আমরা আসলে যদি বাইরে থেকে দেখি সেটাই হচ্ছে অ্যাজ এ হোল, যে আমরা অক্সিজেনটাকে অ্যাবজর্ব করছি এবং কার্বন ডাইঅক্সাইডকে বডি থেকে রিমুভ করছি, এইটাই হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। ওকে, so the absorption of oxygen and removal of carbon dioxide from the body as a whole। আচ্ছা, তাহলে টাইপস অফ রেসপিরেশন গেল। এখন আসি ফেজেস অফ রেসপিরেশন।
phase. What are the phases of respiration? Very, very important. 8:30 আচ্ছা, আমারও আর 5 থেকে 10 মিনিট আমি কথা বলবো, তারপর আজকের সেশনটা শেষ করব। তো নিশ্চয়ই দেখেন আমরা এয়ারটাকে যখন ইনহেল করছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইনস্পিরেশন। এই ফেজটাকে বলছি আমরা ইনস্পিরেশন। এবং এয়ারটাকে যখন বের করে দিচ্ছি, এক্সেল করছি, রিমুভ করছি, সেই ফেজটাকে আমরা বলছি এক্সপিরেশন। তাহলে হোয়াট ইজ ইনস্পিরেশন? It is the phase of respiration during air enters into the lung from atmosphere. এবং very, very important, it is active process. অনেক সময় জিজ্ঞেস করা হয় যে which phase is called active phase? Inspiration is the active phase. Okay. Now, এখানে খেয়াল করেন। So what is the expiration? It is the phases of respiration during which air comes out from lung to the atmosphere. Very simple. Okay, and expiration, it is the passive process. I was know very, very important. It is which phase is active and which phase is passive and why. Okay, তার আগে আমি যেটা বলতে চাচ্ছি যে ইনস্পিরেশনের ডিউরেশনটা হচ্ছে 2 সেকেন্ড। And it is an active process. কেন অ্যাক্টিভ প্রসেস বলা হচ্ছে? Because it requires muscle contraction. অর্থাৎ ইনস্পিরেশন আপনাকে অ্যাক্টিভলি বাতাসটাকে ইনটেক করতে হবে উইথ দ্য হেল্প অফ রেসপিরেটরি মাসল। রেসপিরেটরি মাসল কন্ট্রাকশনের মাধ্যমে এটাকে আমরা অ্যাক্টিভলি এয়ারটাকে ইনস্পায়ার করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এক্সপিরেশন প্রথম কথা হচ্ছে এটা ডিউরেশন 3 সেকেন্ড and it is a passive process. তাহলে কেন passive process? Because it does not require muscle contraction. এখানে রেসপিরেটরি মাসেলে স্পেশালি আমি যেটা বলছি যে কোয়াইট এক্সপিরেশনের জন্য, ফোর্সফুল না, কোয়াইট এক্সপিরেশনের জন্য কোনো মাসেল কন্ট্রাকশনের দরকার হয় না। ওকে, এটা অটোমেটিক্যালি হবে। জাস্ট লাইক আপনি যদি একটা বেলুন ইনফ্লেট করেন, লাংটাকে যদি একটা বেলুনের সাথে কম্পেয়ার করেন, সো বেলুন ইনফ্লেট করার জন্য কিন্তু আপনাকে ব্লো করতে হবে এবং সেটার জন্য আপনাকে একটু অ্যাক্টিভলি ফোর্স ক্রিয়েট করতে হবে। বাট আপনি যদি বেলুনটাকে যখন ডিফ্লেট করতে চান, সেজন্য কি আপনাকে কোনো কষ্ট করতে হবে? জাস্ট এয়ারটা অটোমেটিক্যালি কিন্তু বের হয়ে যাবে। সো লাইক দ্যাট আপনাকে ইনহেল করাটা, ইনস্পিরেশনটা, ইট ইজ অ্যাক্টিভ প্রসেস। আপনাকে ফোর্স মাসেল কন্ট্রাকশন করানো লাগছে, কিন্তু এক্সপিরেশনটা অটোমেটিক, জাস্ট লাইক এ ডিফ্লেশন অফ এ বেলুন, এটা অটোমেটিক্যালি হবে কোয়াইট এক্সপিরেশন। সো সেই কথা এখানে আমি লিখে দেখানো হয়েছে। দেখেন, ইট ইজ এ প্যাসিভ প্রসেস, কারণ হচ্ছে ডাজ নট ইনভলভ মাসল ইন কোয়াইট এক্সপিরেশন, and quiet expiration it occurs due to elastic recoil tendency of the lung. এই যে বেলুনের সাথে তুলনা করলাম, because the lung parenchyma contain the elastic tissue, and due to the elastic tendency of the lung, automatically air will be exhaled during quiet expiration. আমার মনে হয় এই ইনস্পিরেশন এবং এক্সপিরেশন এই ফেজ থেকে আর কোনো অসুবিধা হবে না। এখন হচ্ছে এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে what are the muscle involved in quiet inspiration? Quiet inspiration এ কি কি মাসেল লাগে? এক নম্বরে আমরা বলবো কি দা ডায়াফ্রাম। 75% কন্ট্রিবিউশনে কি দা ডায়াফ্রাম। খেয়াল করেন, it accounts for 75%, অর্থাৎ মেজর মাসেলস অফ দ্য ইনস্পিরেশন, and the remaining the 25% it is done by external intercostal muscle. তার মানে এখানে এ হচ্ছে হেল্পার হিসেবে কাজ করতেছে, একটু হেল্প করতেছে, কিন্তু মেইন কাজটা কিন্তু ডায়াফ্রাম করতেছে। ওকে, সো এখন একটা চিন্তা করেন, ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই কিন্তু ফ্রেনিক নার্ভ। তো কোনো কারণে যদি আপনার ফ্রেনিক নার্ভে ইনজুরি হয়, তাহলে কি হবে? ফ্রেনিক নার্ভে যদি ইনজুরি হয় বা লেশন হয় কোনো, তাহলে ডায়াফ্রামটা প্যারালাইসিস হয়ে যাবে। তাহলে এখন কথা হচ্ছে, যদি ডায়াফ্রাম যদি প্যারালাইসিস হয়, তাহলে কি আপনার what will be the effect on respiration? আপনার রেসপিরেশনটা কি স্টপ হয়ে যাবে, আর এটা কন্টিনিউ থাকবে? কেমন হবে রেসপিরেটরি প্যাটার্নটা, কেমন হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। সেটা হচ্ছে, দেখেন 75% কাজটা কিন্তু ডায়াফ্রাম করতেছে। এখন সেই ডায়াফ্রামটা যদি কাজ করতে না পারে, তাহলে কাজটা করতে হবে তখন এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের। বাট তখন কি মনে হয়
যে এই আসল মেজরিটি অংশ যে কাজ করতেছিল সে যখন কাজ করা বন্ধ করে দিল তখন এর উপরে প্রচুর চাপ পড়বে না, একে প্রচুর লেবার দিতে হবে না, এই কথাটা বলে রাখবে। আপনার একজন বন্ধু আছে, বন্ধুর সাথে কাজ করতেছেন, বন্ধু বেশ স্ট্রং, সে বেশি কাজ করতে পারে, সে যদি কাজ করা বন্ধ করে দেয় তখন বাকি কাজ আপনার খুব কষ্ট হবে না, আপনাকে বেশি লেবার দিতে হবে না। সো ঠিক সিমিলারলি এখানে যদি কোনো কারণে ফ্রেনিক নার্ভ ইনজুরি বা ডায়াফ্রাম প্যারালাইসিস হয়ে যায়, রেসপিরেশন বন্ধ হবে না, বাট ইট উইল বি ভেরি ডিফিকাল্ট অর ইট উইল বি ভেরি হার্ড টাইম, এন্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড লেবার্ড ব্রেদিং। এই প্যাটার্নটাকে আমরা কি বলবো? লেবার্ড ব্রেদিং। হ্যাঁ, এটা জ্ঞাননে আছে, তারা খুঁজলে পাবেন। তো এই ইনফরমেশনটা এখানেই আমি শেয়ার করে দিলাম। এরপরে আসেন, আপনার অনেক সময় এমসিকিউতে থাকতে পারে, ভাইভাতেও জিজ্ঞাসা করতে পারে যে ফোর্সফুল ইন্সপিরেশনে আর কোনো অ্যাডিশনাল মাসেলের হেল্প লাগে কিনা। ইয়েস, ফোর্সফুল ইন্সপিরেশনের জন্য আরো কিছু অ্যাডিশনাল মাসেলের ইনভলভমেন্ট দরকার। সেটা হচ্ছে স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল, অ্যান্টেরিয়র সেরেটাই, স্ক্যালেনাই এন্ড পেক্টোরালিস মেজর সামটাইমস। সো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এগুলো বোধ ভাইবা, রিটেন, এমসিকিউ সব জায়গাতে গুরুত্বপূর্ণ, মাসেলস অফ রেসপিরেশন। ওকে, এখন আসেন কোয়াইট এক্সপিরেশন বা কোয়াইট। দিস ইজ অলরেডি বলেছি যে ইট ইজ এ প্যাসিভ প্রসেস, এবং এটা কেন হবে? অকার্স ডিউ টু ইলাস্টিক রিকয়েলিং অফ দ্য লাং টিস্যু। ওকে, সো ইট ডাজ নট রিকোয়ার এনি মাসেল কন্ট্রাকশন বা মাসেলের ইনভলভমেন্ট এখানে লাগছে না। তবে হ্যাঁ, ফোর্সফুল এক্সপিরেশন যদি করতে চান, আপনি যদি এখনই ট্রাই করেন একটু ফোর্সফুল এয়ারটাকে এক্সেল করতে চান, দেখবেন যে আপনার পেটটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। খেয়াল করে দেখেন, পেট ভিতরের দিকে ঢুকে যাচ্ছে মানে হচ্ছে আপনার রেকটাস অ্যাবডোমিনিস মাসেল কন্ট্রাক্ট করছে। তো দেখেন, ফোর্সফুল এক্সপিরেশনের জন্য ইন্টারনাল ইন্টারকোস্টাল এবং অ্যাবডোমিনাল রেকটাই, দিস টু আর মেইন মাসেলস অফ ফোর্সফুল এক্সপিরেশন। এর সাথে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল এবং ইন্টারনাল অবলিক মাসেল। ওকে, সো দিস আর দ্য মাসেল ইনভলভ ইন ফোর্সফুল এক্সপিরেশন। ওকে, আচ্ছা, পরীক্ষার হলে যেটা হয় আমি দেখি প্রশ্ন করার পরে যেটা প্যাস লাগে স্টুডেন্টদের, সেটা হচ্ছে দেখা গেল ইনস্পিরেশনের সাথে কোনটা বলবে। এখানে যে ইন্টারকোস্টাল মাসেল আছে দুইটা, একটা আছে ইন্টারনাল ইন্টারকোস্টাল আর একটা আছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল। তো মনে রাখবেন আই ই আর ই আই। আই ই মানে ইনস্পিরেশন, আই ফর ইনস্পিরেশন, আর ই ফর কি এক্সটার্নাল ইন্টারকোস্টাল। তার মানে ইনস্পিরেশনের জন্য লাগবে এক্সটার্নাল ইন্টারকোস্টাল, আর ইআই এক্সপিরেশনের জন্য লাগবে ইন্টারনাল ইন্টারকোস্টাল। এটা মনে রাখলে এখানে আর আপনার প্যাস লাগার কিছু নেই। ওকে, লাস্ট ছোট্ট একটু যে কথা বলবো সেটা হচ্ছে চেস্ট ওয়াল মুভমেন্ট ডিউরিং রেসপিরেশন। রেসপিরেশনের সময় যে চেস্ট ওয়াল মুভমেন্ট, দুই ধরনের প্যাটার্ন আছে। একটাকে আমরা বলি যে বাকেট হ্যান্ডেল মুভমেন্ট, আরেকটা হচ্ছে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। হ্যাঁ, বাকেট হ্যান্ডেল মুভমেন্ট নাম শুনেই বলছে বালতির হ্যান্ডেল দেখছেন, আংটা যে আংটা লাগানো থাকে, এই আংটার যদি আপনি নরমালি ধরেন এভাবে থাকে, এটার মুভমেন্টটা হয় রিব কেজের আপওয়ার্ড এন্ড আউটওয়ার্ড লাইক দ্যাট। ধরেন নরমালি আছে এইভাবে, এইভাবে কিছু এভাবে, এটা এরকম আপওয়ার্ড এন্ড আউটওয়ার্ড। মুভমেন্ট অফ দ্য মিডল পোর্শন অফ দ্য রিবস, যেটা 7 থেকে 10 নাম্বার রিবস পর্যন্ত, এই পোর্শনে রিবসের এই মুভমেন্ট হবে আপওয়ার্ডস এন্ড আউটওয়ার্ডস। ওকে, তাহলে যেটা হবে যে thoracic cavity the transverse diameter বা chest cavity the transverse diameter it will be increased. Okay, pump handle movement কোনটা? এটা হচ্ছে upwards and forwards movement of the anterior end of the ribs। অর্থাৎ anterior endটা কি, এই যে সামনে কাশতে লাগানো আছে স্টার্নামের সাথে অ্যাটাচ আছে না, এটার কি হচ্ছে জাস্ট anterior এবং upward, জাস্ট ওঠানামা, এইটাকে বলা হচ্ছে পাম্প হ্যান্ডেল মুভমেন্ট। এবং এই আপনার যদি সামনের দিকে এই মুভ করে তা অ্যান্টেরিয়র এন্ডটা, তাহলে কি হবে আপনার যে চেস্ট ক্যাভিটির যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা ইনক্রিজ করবে। একটু ছবির মাধ্যমে আরেকটু ক্লিয়ার করে দেখাই জিনিসটা। দেখেন বালতির এই যে বাকেট, এই এখন এই ইনিশিয়ালি পজিশনটা খেয়াল করেন। সো এটা যখন আপওয়ার্ড এবং আউটার মুভমেন্ট হলো, তাহলে দেখেন এখানে ট্রান্সভার্স ডায়ামিটারটা বেড়ে যাচ্ছে না। একইভাবে এখানে দেখেন এই যে থোরাস যে রিবস 7 থেকে 10 নম্বর রিবস, এটা উপরের দিকে অর্থাৎ এলিভেশন আর
and lateral shaft. So ultimately এই ট্রান্সভার্স ডায়ামিটারটা বেড়ে যাচ্ছে ডিউ টু বাকেট হ্যান্ডেল মুভমেন্টের কারণে। আর পাম্প হ্যান্ডেল মুভমেন্ট আছে যে কল চাপার মতো, কলে হ্যান্ডেলটা সামনে পিছনে, পাম্প হ্যান্ডেল মুভমেন্ট, যে কারণে আপনার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা বাড়তেছে। ক্লিয়ার? ওকে, তো যা হোক আজকের আলোচনা এই পর্যন্ত থাক। আগামী ক্লাসে যে মেইন যে আলোচনা, যে মেকানিক্স অফ ব্রেথিং, অর্থাৎ ইন্সপিরেশন এক্সপিরেশনের যে মেকানিজমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা নেক্সটে যদি সময় পাই আলোচনা করব। তো আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।